আমরা কিন্তু প্রতিদিন ল্যাপটপ বা ফোনের ক্যামেরা ব্যবহার করছি, তাই না? বন্ধুদের সাথে আড্ডা, অফিসের মিটিং বা অনলাইন ক্লাস সবকিছুতেই। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই ডিজিটাল জানালার ওপাশে আসলে কি বিপদ লুকিয়ে থাকতে পারে? তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব, ওয়েবক্যামের এই অদৃশ্য ঝুঁকিগুলো আসলে কি, আর বাংলাদেশে আমাদের ডিজিটাল জীবনটাকে নিরাপদ রাখতে ঠিক কি করা যেতে পারে। একবার ভেবে দেখুন, যেই ডিভাইসটা আমাদের কাছের মানুষদের সাথে জুড়ে রাখছে, সেটাই কিন্তু আমাদের ব্যক্তিগত গোপনীয়তা ভাঙার সবচেয়ে সহজ একটা পথ হয়ে যেতে পারে। মানে, এই সংযোগ আর ঝুঁকির মধ্যে ব্যালেন্স করাটা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। এই প্রশ্নটাই কিন্তু আসল। পর্দার ওপাশে আসলে আর কে উঁকি দিচ্ছে? চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে একজন হ্যাকার খুব সহজেই আমাদের ডিভাইসের কন্ট্রোল নিয়ে নিতে পারে, আর আমাদের সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তগুলোতেও নজর রাখতে পারে। দেখুন, হ্যাকিং কিন্তু কোনো ম্যাজিক না। এর পেছনে কিছু নির্দিষ্ট পদ্ধতি কাজ করে। যেমন ধরুন, র্যাটস বা রিমোট অ্যাক্সেস ট্রোজান। এটা এমন একটা ভাইরাস যা আমাদের অজান্তেই ক্যামেরার পুরো নিয়ন্ত্রণ হ্যাকারকে দিয়ে দেয়। আবার ফিশিং ইমেল বা দেখতে আসল মনে হয় এমন নকল অ্যাপের মাধ্যমেও কিন্তু ফাঁদে ফেলা হয়। এমনকি অনেক সময় আমরা নিজেরাই না বুঝে এমন সব অ্যাপকে ক্যামেরার পারমিশন দিয়ে ফেলি, যা পরে আমাদের বিরুদ্ধেই ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে বোঝার উপায় কি যে ডিভাইসটা হ্যাক হয়েছে কিনা? কিছু সহজ লক্ষণ কিন্তু আছে। যেমন ধরুন, ক্যামেরার লাইটটা কোনো কারণ ছাড়াই নিজে থেকে জ্বলে উঠল, বা কম্পিউটারটা হঠাৎ করেই খুব স্লো হয়ে গেল। এই ছোট ছোট ব্যাপারগুলোই কিন্তু বড় বিপদের প্রথম সংকেত। এগুলোকে একদমই অবহেলা করা উচিত না। তো এই যে সমস্যাটা, এটা কিন্তু শুধু ব্যক্তিগত পর্যায়েই আটকে নেই। এটা এখন জাতীয় পর্যায়ের একটা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশে, যেখানে প্রযুক্তির ব্যবহার রকেটের গতিতে বাড়ছে। বাংলাদেশ কিন্তু খুব দ্রুত একটা ডিজিটাল দেশ হয়ে উঠছে। কিন্তু এই দারুণ অগ্রগতির একটা অন্ধকার দিকও আছে। দেশের কোটি কোটি মানুষ এখন অনলাইন দুনিয়ায়, আর এটাই সাইবার অপরাধীদের জন্য একটা বিশাল টার্গেট তৈরি করে দিয়েছে। বাংলাদেশের সরকারি সাইবার নিরাপত্তা সংস্থা BGDE-Gov-SAT-এর এই ডেটাটা একটু দেখুন। ২০১৮ সালের এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে ৬৩%-এরও বেশি সাইবার অ্যাটাকের মূল কারণ হল সিস্টেমের দুর্বলতা। এর মানে কি? সহজ কথায়, আমাদের সফটওয়্যার বা ডিভাইসের নিরাপত্তায় ছোট ছোট কিছু ফুটো থেকে যাচ্ছে, আর হ্যাকাররা ঠিক সেই সুযোগটাই নিচ্ছে। তাহলে এখন প্রশ্ন হল, এই ঝুঁকিগুলো থেকে বাঁচার উপায় কি? ভালো খবর হল, এর প্রথম সমাধান কিন্তু প্রযুক্তি নিজেই। আমাদের এই ডিজিটাল দুনিয়াকে সুরক্ষিত রাখতে বেশ কিছু শক্তিশালী টুল কিন্তু আমাদের হাতেই আছে। বাজারে এমন অনেক ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে যেগুলো ওয়েবক্যামকে বিশেষভাবে সুরক্ষা দেয়। যেমন নর্টন 360 পরিবারের সবার জন্য একটা দারুণ অপশন, কারণ এর সেফ ক্যাম ফিচারটা সেট করা খুব সহজ, আর এটা নিজে থেকেই কাজ করে। আবার ধরুন, যারা একটু টেকস্যালি, মানে নিজের কন্ট্রোলে সবকিছু রাখতে চান, তাদের জন্য ইসেটের মতো সফটওয়্যারও আছে, যেখানে প্রত্যেকটা নিয়ম নিজের মতো করে ঠিক করে নেওয়া যায়। আসলে মূল ব্যাপারটা হলো প্রয়োজন অনুযায়ী সঠিক টুলটা বেছে নেওয়া। একদিকে আছে সহজ অটোমেটিক সুরক্ষা, যা একবার সেট করে দিলেই নিশ্চিন্ত, আর অন্যদিকে আছে নিজের হাতে সবকিছু কন্ট্রোল করার সুযোগ। কোনটা সেরা হবে সেটা নির্ভর করছে ব্যবহারকারীর ব্যক্তিগত প্রয়োজনের ওপর। প্রযুক্তি আমাদের সুরক্ষা দিতে পারে, সত্যি, কিন্তু সবচেয়ে বড় যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা হলো আমাদের নিজেদের সচেতনতা। মানে, প্রযুক্তিগত ঢালের পাশাপাশি আমাদের একটা মানবিক ফায়ারওয়ালও তৈরি করতে হবে। সাইবার সিকিউরিটি এক্সপার্টরা প্রায়ই এ কথাটা বলেন, আর এটা আমাদের মনে করিয়ে দেয় যে সবচেয়ে দামি সফটওয়্যারও কিন্তু ফেল করতে পারে যদি ব্যবহারকারী হিসেবে আমরা একটা ছোট্ট ভুল করে বসি। দিন শেষে সবচেয়ে বড় দুর্বলতাটা কিন্তু মানবিক। ওয়েবক্যাম হ্যাকিংয়ের একটা ভয়াবহ পরিণতি হতে পারে সাইবার বুলিং। অনলাইনে কাউকে ইচ্ছে করে হয়রানি করা বা ভয় দেখানোকে সাইবার বুলিং বলা হয়। আমাদের মনে রাখতে হবে, এটা শুধু একটা অনলাইন কমেন্ট না, এর মানসিক প্রভাব কিন্তু বাস্তব জীবনের চেয়েও অনেক বেশি যন্ত্রণাদায়ক হতে পারে। বাংলাদেশে সাইবার বুলিংয়ের শিকার হওয়াদের মধ্যে ৮০%ই নারী। শুধু এই একটা তথ্যই বলে দেয় যে সমস্যাটা কতটা গুরুতর, বিশেষ করে নারী আর কিশোরীদের জন্য। তাই এই বিষয়ে সচেতন থাকাটা এখন আর কোনো বিকল্প না, এটা অপরিহার্য।
ডিজিটাল জগতে নিরাপদ থাকার জন্য কিন্তু খুব সাধারণ কিছু অভ্যাসই যথেষ্ট, যেমন সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা প্রাইভেট রাখা, অচেনা কারো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করা, আর যে কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার আগে 2 বার ভাবা। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু আমাদের বড় বিপদ থেকে বাঁচাতে পারে। কিন্তু এত সাবধানতার পরেও যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে যায়, তখন কি করার আছে? মনে রাখতে হবে, চুপ করে থাকাটা কোনো সমাধান না। সঠিক পদক্ষেপ নিলে অপরাধীকে আইনের আওতায় আনা অবশ্যই সম্ভব। অভিযোগ করার জন্য এই ধাপগুলো ফলো করা খুব জরুরি। যা ঘটেছে তার স্ক্রিনশট নিন, আর খেয়াল রাখবেন যেন ওয়েবসাইটের পুরো অ্যাড্রেস বা ইউআরএলটা স্পষ্টভাবে দেখা যায়। ঘটনার তারিখ, সময় আর কি ঘটেছিল তার একটা পরিষ্কার বিবরণ লিখে ফেলুন। এই প্রমাণগুলোই কিন্তু অভিযোগটাকে অনেক শক্তিশালী করবে আর আইন প্রয়োগকারী সংস্থাকেও সাহায্য করবে। বাংলাদেশে কিন্তু সাহায্য চাওয়ার জন্য এখন অনেকগুলো পথ খোলা আছে। বিশেষ করে নারীদের জন্য পুলিশের আলাদা সাইবার সাপোর্ট ইউনিট কাজ করছে। এর পাশাপাশি সিআইডি এবং ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটও বেশ সক্রিয়। এই নম্বর আর ইমেল অ্যাড্রেসগুলো হাতের কাছে রাখাটা খুবই জরুরি। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি শিখলাম? ডিজিটাল সুরক্ষা আসলে কোনো একটা সমাধানের বিষয় না, এটা একটা সমন্বিত চেষ্টা। চলুন পুরো বিষয়টাকে এক কথায় বুঝে নিই। আমাদের ডিজিটাল সুরক্ষার মূল ভিত্তি হল 3টা জিনিস। 1. সঠিক প্রযুক্তি ব্যবহার করা। 2. ব্যক্তিগতভাবে সচেতন থাকা। আর 3. প্রয়োজনে পদক্ষেপ নেওয়ার সাহস রাখা। এই 3টি যখন একসাথে কাজ করে, তখনই তৈরি হয় একটা দুর্ভেদ্য ডিজিটাল ঢাল। শেষ কথা হলো, আমাদের ডিজিটাল নিরাপত্তা কিন্তু দিন শেষে আমাদের নিজেদেরই দায়িত্ব। এই আলোচনা থেকে যা কিছু জানা গেল, তা কাজে লাগিয়ে নিজের এবং প্রিয়জনদের ডিজিটাল জীবনকে সুরক্ষিত রাখতে হবে। এখন প্রশ্ন একটাই, আমরা কি সেই দায়িত্ব নিতে প্রস্তুত?